বলবে যদি এইটাও অ্যাটম এ হয় আর এটাও অ্যাটম এ, এটাও যদি অ্যাটম তিন, এই সবগুলো অ্যাটম যদি একই হয় তাহলে রেডিয়াস r1 টা কি করে বার করবো, যে r1 ইকুয়াল টু d/2। এটা তোমরা বলবে, কারণ আমি বললাম যেটাকে হাফ করে দিলে এই রেডিয়াসটা পেয়ে যাবে। কিন্তু এটা কতটা ঠিক? আগে একটা বন্ড ভেঙে ফেলেছো, প্রথমে তোমার কাছে দুটো বন্ড আছে, দুটো বন্ড, প্রথমে বন্ডটা ভাঙতে তোমার যতটা এনার্জি লেগেছে, একটা বন্ড তো ভেঙে গেছে, এবার আরেকটা বন্ড কি ইজিলি ভাঙতে পারবে? প্রথম হাইড্রোজেনকে ভাঙতে প্রথমে যে H2O ছিল সেখান থেকে তোমাকে H আর OH বার করতে এতটা এনার্জি দিতে লেগেছে। নেক্সট কেসে তোমার OH থেকে O আর H কে আলাদা করতে অতটা এনার্জি কিন্তু লাগলো না। এই লোন পেয়ারটা প্রথমে এইখানে থাকছে, আবার এইখানেও থাকছে, আবার এখানেও থাকছে। So this is the hybrid model of this canonical structure. Welcome to BTOS Academy. আমরা করছিলাম কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার। আগের ক্লাসে অলরেডি আমরা কোভ্যালেন্ট বন্ড আর আয়নিক বন্ডের ব্যাপারে পড়েছিলাম, ইভেন আমরা লুইস স্টোর স্ট্রাকচারও ক্রিয়েট কেমন করে ফরমেশন করে সেসব আমরা পুরো ডিটেইলস আলোচনা করেছি। আজকে যে ভিডিওটা স্টার্ট করব, আজকে ভিডিওটা হবে তোমার বন্ড প্যারামিটারস। আজকে ভিডিওটা টোটাল টপিক হবে বন্ড প্যারামিটারস, এবং এইখানে আজকে আমরা ভিডিওতে বন্ডের যতগুলো প্যারামিটারস আছে, যেমন বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ, বন্ড এনথালপি এক্সেট্রা এক্সেট্রা যত কিছু আছে সবকিছু একটা ভিডিওতে কভার করার আমরা চেষ্টা করব। ঠিক আছে, তাহলে টাইম না ওয়েস্ট করে একদম আজকে প্রথম টপিক স্টার্ট করে দিই, বন্ড প্যারামিটারস। প্রথমে আমরা দেখে নেবো বন্ড প্যারামিটারসে কি কি জিনিস এক্সিস্ট করে। ঠিক আছে, তো বন্ড প্যারামিটারসে যখনই আমরা কথা বলি প্রথমেই আমাদের মাথায় আসে বন্ড লেন্থ, যে একটা বন্ডের কতটা লেন্থ হওয়া উচিত সেটা আমরা কি করে ক্যালকুলেট করব। বন্ড লেন্থ ফার্স্ট প্যারামিটার, এটা হয়ে গেল। বন্ড লেন্থ হয়ে গেল। বন্ড লেন্থ হয়ে যাওয়ার পর তোমাদের চলে আসবে বন্ড এনথালপি। বন্ড এনথালপি। থার্ড হয়ে যাবে আমাদের বন্ড অ্যাঙ্গেল, দুটো বন্ডের মাঝখানে কত অ্যাঙ্গেল থাকবে সেরকম কিছু জিনিস বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে। তারপর হয়ে যাবে আমাদের বন্ড অর্ডার। ঠিক আছে, বন্ড অর্ডার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর রেজোনেন্স স্ট্রাকচার। রেজোনেন্স স্ট্রাকচার আর হচ্ছে বন্ড পোলারিটি। ঠিক আছে, এই কটা টপিক আজকে আমরা আলোচনা করব। চেষ্টা করবো ভিডিওটা যেন বেশি লং না হয়, তাও যতক্ষণ লাগবে ততক্ষণ আমাদের শেষ করতে হবে। ঠিক আছে, চলো তাহলে প্রথমেই স্টার্ট করি একদম বন্ড লেন্থ। আচ্ছা, বন্ড লেন্থ বুঝবো তো বন্ড কি হয় সেটা আমরা প্রথমেই ডিসকাস করেছিলাম, যে ধরো একটা অ্যাটম আছে আর একটা অ্যাটম আছে, এই দুটো অ্যাট্রাক্ট হচ্ছে একে অপরের প্রতি, অ্যাট্রাক্ট হওয়ার পর দুটো অ্যাটম একসাথে আসছে, আসার পর দুজনের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হচ্ছে, এবং যেই বন্ডটা এরকম ভাবে ক্রিয়েট হচ্ছে, এবং এই দুটো বন্ডের মাঝখানে যে টোটাল, মানে এই একটা ধরো এটা একটা অ্যাটম, এই একটা অ্যাটমের এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস 1, এটা ধরো নিউক্লিয়াস 2, এখানে একটা নিউক্লিয়াস আছে, এটা ধরো নিউক্লিয়াস 1, এটা ধরো নিউক্লিয়াস 2। ঠিক, তো দুটো নিউক্লিয়াসের মধ্যে যে ডিসটেন্সটা হবে, দুটো নিউক্লিয়াসের মধ্যে, সেটাই হয়ে যাবে আমাদের বন্ড লেন্থ। তাহলে আমরা যদি ডেফিনেশন ওয়াইজ তখন এরকম করে আমরা লিখতে পারি। দেখো, ডেফিনেশন কোনোদিন মুখস্থ করতে হয় না, নিজে বুঝবে, নিজে বুঝে একটা ডেফিনেশন লিখে দেবে, সোজা করতে হচ্ছে, কোনোদিন ডেফিনেশন মুখস্থ করতে যাবে না। when two atoms when দাঁড়াও when two or more atoms combine with each other then distance between their nucleus is measured as bond length.
ঠিক। তারপরে দুটো নিউক্লিয়াসের মধ্যে যে গ্যাপটা হবে সেটাই বন্ড লেন্থ, একদম সোজা বাচ্চাদের মতো জিনিস, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে এই বন্ড লেন্থের মধ্যে একটু ব্যাপার আছে। ধরো এখানে কিছু কিছু প্রপার্টি আছে। প্রথম প্রপার্টি আমরা এক একটা করে করবো, করতে করতে দেখবো। ধরো একটা বড় অ্যাটম আর একটা ছোট অ্যাটম, ঠিক আছে, এই একটা হলো। আর ধরো দুটোই ছোট অ্যাটম। তুমি বলো, তোমরা নিজেরা ডিসকাস করে বলো যে এই বন্ড লেন্থটা বড় হবে কি এই বন্ড লেন্থটা বড় হবে? অবভিয়াসলি স্যার এই লেন্থটা বড়। তাহলে যদি অ্যাটমের সাইজ আমার বাড়ে তো বন্ড লেন্থ অবশ্যই বাড়বে। তাহলে আমরা লিখতে পারি যে বন্ড লেন্থ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাটমিক সাইজ। মানে অ্যাটমিক সাইজ বাড়লে আমার বন্ড লেন্থ বাড়বে, সোজা কথা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এক নম্বর পয়েন্ট এটা গেল। আচ্ছা, আর কি কি হতে পারে? ধরো দুটো সেম সাইজ আছে, দুটো অ্যাটমের মধ্যে সেম সাইজ আছে, একটায় সিঙ্গেল বন্ড আছে আর একটায় আমার ডবল বন্ড আছে। যত আমার সেম সাইজ থাকলে যত আমার বন্ডিং বাড়বে তত আমার জিনিসটা আরো বেশি ছোট হবে, ঠিক, তত আরো বেশি ছোট হবে। মানে যত মাল্টিপল বন্ড হবে তত আমার বন্ড লেন্থ ছোট হবে। তাহলে সিঙ্গেল বন্ড সব থেকে, সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ, সিঙ্গেল বন্ড লেন্থ সব থেকে বেশি হয়, ম্যাক্সিমাম হয়। তারপর ডাবল, তারপর ট্রিপল। ঠিক আছে, কোনো সমস্যা? ঠিক, এইগুলো তোমাদের গেল। আচ্ছা, এবার ধরো এই যে একটা বন্ড ক্রিয়েট হয়েছে, এবার আমি তোমাদেরকে একদম অ্যাপ্লিকেশনে আসি। ধরো দুটো অ্যাটম কম্বাইন হয়েছে কোভ্যালেন্ট বন্ড দিয়ে, তাহলে সেই ধরনের যেই বন্ডটা কোভ্যালেন্ট বন্ড হবে তাহলে তাদের মাঝখানে যে রেডিয়াসটা হবে সেটাকে আমরা বলবো কোভ্যালেন্ট রেডিয়াস। যদি দুটো অ্যাটমের মধ্যে আয়নিক বন্ড থাকে তাহলে আমরা বলবো আয়নিক রেডিয়াই। আর যদি দুটো অ্যাটমের মধ্যে মেটালিক বন্ড থাকে তাহলে আমরা বলবো মেটালিক রেডিয়াই। এটা আমি লিখছি না, জাস্ট তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু সেরকম কিছু ব্যাপার না। আচ্ছা, এই রেডিয়াসের ব্যাপারটা, আচ্ছা তুমি যদি একটা জিনিস ভালো করে দেখো, এইটা যদি টোটাল বন্ড লেন্থ হয়, যদি দুজনেই পাওয়ার যদি সেম থাকে, আমি যদি এটাকে হাফ করে দিই, যদি এটাকে আমি হাফ করে দিই তাহলে এটা আমি রেডিয়াস পেয়ে যাবো না, তাই না? এটা তো একটা অ্যাটমের রেডিয়াস হয়ে গেল। তার মানে আমি বলতে পারি যদি একটা বন্ড লেন্থ যদি সিমিলার অ্যাটমে মানে এটাও ধরো যে অ্যাটম এটাও ধরো সেই অ্যাটম, আমি কথার কথা বলছি, ধরো চলো F2 কথা বলছি, F দুটো সেম অ্যাটম, তাহলে দুটো সেম অ্যাটম যদি এরকম ভাবে কম্বাইন হলো, তার মানে এইটারও যা সাইজ এইটারও তাই সাইজ। তার মানে এটাকে যদি হাফ করে দিই তাহলে একটা পেয়ে যাবো, আর একটা করে দেওয়া মানে কি একটা ফ্লোরিন অ্যাটমের কতটা রেডিয়াস সেটাও আমরা পেয়ে যাবো। ঠিক আছে, যদি আমার সিমিলার মলিকিউল। কিন্তু এইটা দেখো, এটা তো সিমিলার অ্যাটম না, এটা একটা বড় অ্যাটম, এটা একটা ছোট অ্যাটম। এটা যদি আমি হাফ করে এইখানটা করে আসবে তাহলে কি রেডিয়াস বেরোলো না? রেডিয়াস বেরোলো না। তাহলে আমরা বন্ড লেন্থ থেকে রেডিয়াস কখন বার করতে পারবো? যখন আমাদের সিমিলার টাইপের অ্যাটম বন্ড ফর্মেশন করবে, তখন যদি বন্ড লেন্থ থেকে আমরা বাই 2 করে দিই তখন আমরা মোটামুটি বন্ড রেডিয়াসটা পেয়ে যাবো, সরি অ্যাটমিক রেডিয়াইটা পেয়ে যাবো। ঠিক, এটা বোঝা গেল। এখানে আমি তাও লিখে দিচ্ছি, ইফ টু same atom creates bond, then bond length by 2 equal to atomic radii। কোনো সমস্যা? কোনো সমস্যা? ঠিক আছে, তাহলে বন্ড লেন্থ এইটুকু আমাদের গেল। আচ্ছা, এবারে আমি একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ডিসকাস করব। তোমরা দেখেছো ভ্যান ডার ওয়াল রেডিয়াই বলে একটা, তোমাদের বন্ড লেন্থ, তোমরা যদি বাই টেক্সট বুক যাও দেখবে ভ্যান ডার ওয়াল রেডিয়াই বলে একটা আছে, এবং সব জায়গায় লেখা আছে যে কোভ্যালেন্ট রেডিয়াইটা ভ্যান ডার ওয়াল রেডিয়াই থেকে কম হয়, কোভ্যালেন্ট আয়নিক রেডিয়াই ভ্যান ডার ওয়াল রেডিয়াই থেকে কম হয়, যে কোনো বন্ডিং এর রেডিয়াই ভ্যান ডার ওয়াল রেডিয়াই থেকে কম হয়। আরে কি বাবা এই ভ্যান ডার ওয়াল রেডিয়াই কি জিনিস? চলো ঠিক আছে, ডিসকাস করবো। আমি কি বললাম, যখন দুটো অ্যাটম একসাথে মিক্স আছে, যখন দুটো অ্যাটম একসাথে কম্বাইন করে গেছে, তাদের দুজনের মধ্যে বন্ড ফর্মেশন হয়েছে, তখন এটা কি হচ্ছে? বন্ড লেন্থ হচ্ছে। এবং হাফ করলে
বন্ড, একটা হচ্ছে আয়নিক রেডিয়াই পাচ্ছি। তার মানে যদি সিমিলার অ্যাটমে যাই তাহলে হাফ করলে আমি অ্যাটমিক রেডিয়াই পেয়ে যাই, যদি সিমিলার অ্যাটমে না যাই তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে কতটা অ্যাটমিক রেডিয়াই, সেটা ডিপেন্ড করবে এটা সাইজ কত, এটা সাইজ কত, বাই 3 বাই 2 কি করবে সেটা পরের কথা। বাট আমি ধরে নিচ্ছি এই একটা অ্যাটম আছে, এই একটা অ্যাটমের রেডিয়াস হচ্ছে এতটা, ঠিক আছে। আর সেম অ্যাটম যখন বন্ডিং করে আছে তার বন্ড লেন্থ হচ্ছে এতটা, হাফ করে দিলে তার রেডিয়াস হচ্ছে এতটা। কি ডিফারেন্স হয় একটা অ্যাটমে যখন সে বন্ডিং করে না, যখন সে কোনো ধরনের বন্ডে পার্টিসিপেট করে না। দাঁড়াও আমি এখানটা ভালো করে ইরেজ করে আমি ভালো করে বোঝাচ্ছি। ধরো একটা অ্যাটম আছে, ঠিক, এ এখন কোনো ধরনের বন্ডিং এ পার্টিসিপেট করে না, নর্মাল একদম খোলাখুলি একটা অ্যাটম আছে, নর্মাল স্পেসে অ্যাটম আছে। তখন ধরো এর রেডিয়াস হচ্ছে R1, বোঝা গেল, ঠিক। আচ্ছা, এই অ্যাটমটাই ধরো দুটো সিমিলার টাইপের অ্যাটমের সাথে বন্ড করেছে, আর আমি বলে দিচ্ছি এর বন্ডটা হচ্ছে, বন্ড লেন্থ হচ্ছে টি। তা তুমি বলবে যদি এইটাও অ্যাটম এ হয় আর এটাও অ্যাটম এ, এটাও যদি অ্যাটম তিন, এই সবগুলো অ্যাটম যদি একই হয় তাহলে রেডিয়াস R1টা কি করে বার করবো, যে R1 ইকুয়াল টু D/2। এটা তোমরা বলবে, কারণ আমি বললাম যে এটাকে হাফ করে দিলে এই রেডিয়াসটা পেয়ে যাবে। কিন্তু এটা কতটা ঠিক, এটা কতটা ভ্যালিড, এটা খুব একটা বেশি ভ্যালিড নয়। হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে, মোটামুটি একটা পাওয়া যাবে, কিন্তু পুরোটা পাওয়া যাবে না। এই যে যখন একটা অ্যাটম ফ্রি আছে তখন তার রেডিয়াইটাকে আমরা বলি ভ্যান ডার ওয়াল রেডিয়াই। তাহলে কি বললাম, when an atom is free, তখন তার যে রেডিয়াইটাকে আমরা বলবো ভ্যান ডার ওয়াল রেডিয়াস। ঠিক, যখন অ্যাটমটা ফ্রি আছে মানে কোনো ধরনের বন্ডে পার্টিসিপেট করেনি, ওদের একদম একা আছে, লোনলি আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন সে বন্ডে পার্টিসিপেট, when atoms makes bond, তখন সেটা আবার কোভ্যালেন্ট রেডিয়াই হয়ে যেতে পারে, আয়নিক রেডিয়াই হয়ে যেতে পারে, মেটালিক রেডিয়াই হয়ে যেতে পারে, যে ধরনের বন্ড মানে সেই ধরনের রেডিয়াই। আমি লিখে দিচ্ছি হয়তো কোভ্যালেন্ট হতে পারে, কোভ্যালেন্ট লিখে দিচ্ছি, কোভ্যালেন্ট রেডিয়াই। আচ্ছা, যদি সেম টাইপের সিমিলার কোভ্যালেন্ট রেডিয়াই, মোটামুটি সেম টাইপের অ্যাটম শেয়ারিং ক্যারিংই হয়, ঠিক। আচ্ছা, তা আমি বলতে চাইছি এইটা ভ্যালিড কি ভ্যালিড না, এটা কতটা ভ্যালিড কতটা ভ্যালিড না। দেখো একটা অ্যাটম যখন ফ্রি আছে তখন অ্যাটমের সাইজটা এরকম আছে, তার রেডিয়াসটা এরকম আছে। যখন এই অ্যাটমটাই আর একটা অ্যাটমের সাথে জয়েন হয়ে যাচ্ছে, তোমাদের দেখে মনে হতে পারে যে হ্যাঁ দুটো জয়েন হচ্ছে তো কি হয়েছে, রেডিয়াস তো দুটোর একই, মানে এখানে যদি R1 হয় এটাও আমার R1 এটাও আমার R1 হওয়া উচিত। তার মানে এটা যদি টোটাল আমার D হয় তাহলে D ইকুয়াল টু 2R1 লিখে দিতে পারি, কিন্তু এটা হয় না, এটা হয় না। তোমাদেরকে যখন বুঝতে হবে, ধরো দুটো আমাদের কাছে অ্যাটম আছে, এই একটা অ্যাটম এই একটা অ্যাটম একে অপরের কাছে আসছে, বন্ড হচ্ছে কি মানে কি দুটো একের সাথে চিপসে যাচ্ছে, মানে অনেকটা এরকম টাইপের একটু চিপসে যাচ্ছে। এবার এই যে পোর্শনটা, এই পোর্শনটা এখন কি ইকুয়াল পার্ট হয়ে গেছে, মানে বন্ডটা এখন, মানে অ্যাটমটা এখন এরকম টাইপের দেখতে হয়ে গেছে। এখন যে মলিকিউলটা ক্রিয়েট হয়েছে এরকম দেখতে হয়ে গেছে, আগে মলিকিউলটা কিরকম ছিল, এরকম ছিল। এখন যখন মলিকিউলটা ক্রিয়েট হয়েছে, এখন কিছুটা স্পেস তো তারা দুজন কলিউট করে নিয়েছে, মানে কিছুটা স্পেস এ, ধরো কিছুটা স্পেস এখানে চলে গেছে, কিছুটা স্পেস এখানে চলে গেছে। তার মানে রেডিয়াসটা যেটা এটা ছিল, এইটুকুটা রেডিয়াস তো ক্যান্সেল আউট হয়ে গেল। এইটুকু যে রেডিয়াস, এইটুকু যে পোর্শনটা, এই পোর্শনটা তো বেরিয়ে গেল। এটা তো আমার বললেন না, আমি তো বললেন বলেছিলাম এখান থেকে এতটা। এখন যখন দুটো একসাথে মিশে গেছে, দুটো একসাথে যখন এদিক দিয়ে এদিক দিয়ে এসে মিশে গেছে, কলিউট হয়ে গেছে, তখন দুটো একে অপর চেপটে গেছে, একটু হালকা চেপটে গেছে। চেপটে গেলে কি হচ্ছে, এই যে স্পেসটা, এই স্পেসটা আমার কম পড়ে যাচ্ছে, তো অ্যাজ এ রেজাল্ট আমার বন্ড লেন্থটা কি হচ্ছে, একটু 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 কমে যাচ্ছে, হালকা হালকা কমে গেছে। তাই জন্য এইখানে ধরো এটা যদি আমার R2 হয়, এটাও যদি আমার R2 হয়, তাহলে R1 অবশ্যই R2 থেকে সবসময় বেশি হবে। তাই জন্য আমরা সবসময় বলে থাকি যে কোভ্যালেন্ট রেডিয়াই সবসময় লেস হয় ভ্যান ডার ওয়াল রেডিয়াই থেকে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে বন্ড লেন্থ আমাদের গেল। চলো নেক্সট। আচ্ছা, বন্ড এনথালপি এমন কিছু না, একটা বন্ডকে ভাঙতে যতটা এনার্জি দিতে লাগে সেটাই বন্ড এনথালপি। জাস্ট লিখে দিচ্ছি, বন্ড
এনথালপি। বন্ড এনথালপি মানে কি, ধরো দুটো অ্যাটম খুব সুন্দরভাবে বন্ড করে আছে, এই বন্ডটাকে ভাঙতে যতটা এনার্জি দিতে হবে বাইরে থেকে সেটাই তার বন্ড এনথালপি। তাহলে দি অ্যামাউন্ট অফ এনার্জি required to break 1 mole of bond between atoms is called bond enthalpy। ঠিক আছে, আচ্ছা এবার এখানে কিছু সমস্যা আছে বন্ড লেন্থের সাথে। ধরো এই একটা অ্যাটম আছে, এই একটা অ্যাটম আছে, এর বন্ড লেন্থ ধরো এটা, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এর বন্ড লেন্থ ধরো এটা, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এর বন্ড লেন্থ ধরো এটা। আমি ধরে নিচ্ছি এর বন্ড লেন্থ D1, এর বন্ড লেন্থ D2, এর বন্ড লেন্থ D3। ঠিক, এবার ধরো আমি বলে দিলাম যে আমি যেটা দেখতে পাচ্ছি D1 প্রচুর বেশি, D2 তারপর D3, যেটা আঁকাতে যতটা ড্রয়িং এ যতটা এসছে, যে আমার D1 এর বন্ড লেন্থটা বেশি, D2 এর বন্ড লেন্থটা কম, D3 টা একদম কম। ঠিক, যদি বন্ড লেন্থ বেশি হয় তাহলে এই দুটাকে ভাঙা বেশি তাড়াতাড়ি যাবে না এইটাকে বেশি ভাঙা যাবে, এইটাকে তাড়াতাড়ি ভাঙা যাবে, কোনটাকে তাড়াতাড়ি ভাঙা যাবে ঠিকঠাক করে বলবে। যদি আমার লেন্থ বেশি হয়, লেন্থ যদি বেশি হয় তাহলে তাড়াতাড়ি ভাঙা যাবে, যদি লেন্থ কম হয় তাহলে তাড়াতাড়ি ভাঙা যাবে। অবভিয়াসলি যদি লেন্থ বেশি হয় তাহলে তাড়াতাড়ি ভাঙা যাবে, ব্যাস কথা শেষ। তার মানে আমি বলতে পারি যদি আমার বন্ড লেন্থ বেশি হয় তাহলে আমার বন্ড এনথালপি কম হবে, মানে কম এনার্জি দিলে তো ভেঙে যাবে। এইখানে আমার এনার্জিটা কম দিতে লাগবে না বেশি দিতে লাগবে, কারণ বন্ড লেন্থ তো অনেকটা আছে, তাহলে আমাকে বেশি এনার্জি দিতে লাগবে না, কোনো সমস্যা নেই, একটু এনার্জি দেবো ভেঙে যাবে। এখানে আরেকটু লাগবে, এখানে তো অনেকটা লাগবে, কারণ বন্ড লেন্থ একদম কম আছে। তাহলে যদি তুমি বলো বন্ড লেন্থের সাথে কি সম্পর্ক আছে, তাহলে বন্ড লেন্থ যদি বেশি হয় তাহলে বন্ড এনথালপি কম হবে। তাহলে বন্ড লেন্থটা আমি বন্ড এনথালপি কে ইনভার্সলি প্রপোর্শনাল বলতে পারি, তাই তো? ঠিক আছে, বন্ড লেন্থ বাড়লে, বন্ড লেন্থ যদি বেশি হয় বন্ড এনথালপি কম লাগবে, যদি বন্ড লেন্থ কম হয় তাহলে বন্ড এনথালপি বেশি লাগবে, সোজা কথা, কিচ্ছু সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল বন্ড এনথালপির ব্যাপার। আচ্ছা আরো কিছু আছে, ধরো একটা এক্সাম্পল দিই, ধরো আমার কাছে H2O মলিকিউল আছে, আমি ধরে নিচ্ছি এটা H1, এটা H2, তাহলে আমি কতটা এনার্জি দেবো তাহলে আমার এই H1টা ভাঙবে, কতটা এনার্জি দেবো তাহলে আমার এই H1টা আমার ভেঙে যাবে, তাহলে ডেল্টা এনার্জি অফ H1, ঠিক আছে, এইটা কত দিতে হবে, এইটা কত দিতে হবে বাই এক্সপেরিমেন্টাল ভ্যালু। যদি এক্সপেরিমেন্টাল ভ্যালুর দিকে যেতে চাও তাহলে আমি বলবো যে এইটা মোটামুটি 507 কিলোজুল পার মোল লাগে, আর এটা 487 কিলোজুল পার মোল লাগে। ঠিক আছে, সরি একটুখানি ভুল হয়েছে, 427। ঠিক, এবার এটা কেন হয়, কারণ আমার এই বন্ড, আচ্ছা এইখানেও তো হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, আর দুটোতেই অক্সিজেনের সাথে বাঁধা, আমি বলতে পারি দুটোরই বন্ড লেন্থ সেম, এটারও যা বন্ড লেন্থ এটারও তাই বন্ড লেন্থ, এটারও যদি বন্ড লেন্থ এক্স হয় এটারও বন্ড লেন্থ এক্স, কোনো সমস্যা নেই। তা আমি বললাম এই মাত্র যদি বন্ড লেন্থ বাড়ে তখন বন্ড এনথালপি কমে, এটার সাথে কোনো সম্পর্ক না, আমি বলতে চাইছি বন্ড লেন্থ তো আমার সেম আছে, তাহলে দুটোকে ভাঙা তো এনার্জি সেমই লাগবে, প্রথমে এটা ভাঙতেও যা এনার্জি লাগতো এটাকে ভাঙতেও তাই এনার্জি লাগবে, হ্যাঁ কি না? এরকম উল্টো পাল্টা কাজ হচ্ছে কি করে, চলো দেখা যাক। ধরো এইটা একটা স্ট্রাকচার, এটা স্ট্রাকচার, ধরো এটা তুমি, এটা ইউ, এটা তোমার মম, এটা তোমার ড্যাড, ঠিক, জাস্ট এক্সাম্পল, ঠিক আছে, আমার মাথায় যে এক্সাম্পল আছে সেটা দিয়ে বোঝাই, চলো।
এবার তুমি যাবে একটু ফিস্ট করতে, ক্লাস 11-এ করছো, এক্সাম শেষ হতে যাচ্ছে এবার, তুমি যাবে একটু ছেলেদের সাথে ঘোরাফেরা করতে, একটু বাইরে বাইরে ঘুরতে ঘুরতে যাবে। তো তুমি কি করবে, তুমি আন্ডার 18, তোমাকে তো একা ছাড়া যাবে না, তুমি বাবার কাছ থেকে পারমিশন নেবে, আবার মায়ের কাছ থেকে পারমিশন নেবে। প্রথমে মাকে বলে যেতে দিতে হবে, তো একটুখানি ঘুরতে ঘুরতে যাবে, তেল হবে, একটু তেল দিতে হবে, তারপর তেল দিয়ে তারপর বাবাকে তেল দিতে হবে, তেল তো দিতে হবে, তার মানে তোমাকে আগে যে কোনো একদিকটা তেল দিতে হবে, দুটোকে একসাথে তো বলতে পারবে না, তুমি কাউকে না কাউকে একজনকে বেশি ভালোবাসো, এটা এটা ছেলে মেয়ে বোথ সাইডে হয়, আগে একজনকে বলতে হবে তারপর একজনকে বলতে হবে, মানে কাউকে আগে তেল দিতে হয় তারপর আরেকজনকে তেল দেওয়া, এমন হয় না যে একজন যদি মেনে যায় আরেকজন মেনেই যাবে, এরকম একটা ব্যাপার। তো এক কাজ করলে, তুমি আগে মাকে বলতে গেলে, তোমার যে মম আছে তাকে বললে একটু ঘুরতে ঘুরতে যাবো, বন্ধুরা বলছে একটু ঘুরতে ঘুরতে যাবে, টিচাররা নিয়ে যাবে, যা যেতে পারি কি। তো যা হোক করে তেল দিয়ে তুমি মাকে যা হোক করে মানিয়ে নিলে, হ্যাঁ যাবো ঘুরতে চলো। তো মাকে তুমি মানিয়ে নিয়েছো, এবার তোমার নেক্সট টার্গেট কি, বাবাকে মানাতে হবে। তুমি বাবাকে যে কি বলবে, বাবা মা তো মেনে নিয়েছে, তুমি কখন মানবে, তুমি তো ডাইরেক্ট মা তো মেনে নিয়েছে, মা মেনেই নিয়েছে, তুমি মেনে নাও, কি হবে যাচ্ছে, মা তো বলেই দিয়েছে, তুমি এখানে এই অজুহাতটা দিতে পারছো যে মাকে আমি মানিয়ে নিয়েছি আগে। তো তুমি বলো, এইখানে যতটা এনার্জি তুমি লাগিয়েছিলে দুটোই যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে এইখানে যেই এনার্জিটা লাগিয়েছিলে মানাতে, এইখানে কি ততটা এনার্জি দিতে লাগলো মানাতে, হ্যাঁ কি না? ঠিক, এইখানে তোমাকে অতটাই যতটা এনার্জি দিতে লেগেছে এখানে এনার্জি ততটা দিতে লাগে না। কথার কথা হলো, তুমি আগে একটা বন্ড ভেঙে ফেলেছো, প্রথমে তোমার কাছে দুটো বন্ড আছে, দুটো বন্ড, প্রথমে বন্ডটা ভাঙতে তোমার যতটা এনার্জি লেগেছে, একটা বন্ড তো ভেঙে গেছে, এবার আরেকটা বন্ড কি ইজিলি ভাঙতে পারবে। প্রথম হাইড্রোজেনকে ভাঙতে প্রথমে যে H2O ছিল সেখান থেকে তোমাকে H আর OH বার করতে এতটা এনার্জি দিতে লেগেছে, নেক্সট কেসে তোমার OH থেকে O আর H কে আলাদা করতে অতটা এনার্জি কিন্তু লাগলো না। এটাই হয়েছে কেস, যে প্রথম বন্ডকে ভাঙা অলওয়েজ খুব কষ্টকর হয় দ্বিতীয় বন্ডকে ভাঙার থেকে। বোঝা গেল? এখানে এই লজিকটাই মনে রাখবে যে প্রথম যে বন্ড এনথালপিটা হবে, প্রথম যদি আইডেন্টিক্যাল বন্ড হয়, যেমন এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে, হ্যাঁ এবার তুমি কথা, এখানে যদি ক্লোরিন ক্লোরিন বা ফ্লোরিন ফ্লোরিন থাকতো, এসব উল্টো পাল্টা যদি কেস থাকতো তখন এর কথা আমি বলছি না, আমি বলছি যদি আইডেন্টিক্যাল থাকে, তাহলে প্রথম বন্ডকে ভাঙতে যতটা এনার্জি দিতে লাগবে দ্বিতীয় বন্ডকে ভাঙতে ততটা এনার্জি দিতে লাগবে না, ব্যাস তোমাদের বন্ড এনথালপি টাটা। নেক্সট আছে তোমাদের বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল আবার কি, বন্ড অ্যাঙ্গেল কিছুই না, দুটো বন্ডের মাঝখানের অ্যাঙ্গেল, কাজ শেষ। দি অ্যাঙ্গেল between two consecutive bond in a molecule is known as bond angle. যেমন এটা একটা বন্ড অ্যাঙ্গেল, যেমন এটা একটা বন্ড অ্যাঙ্গেল, যেমন এটা একটা বন্ড অ্যাঙ্গেল, সবগুলো এক একটা আলাদা আলাদা বন্ড অ্যাঙ্গেল, দিস ইজ কল্ড বন্ড অ্যাঙ্গেল। দুটো বন্ডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটাই বন্ড অ্যাঙ্গেল, একদম বাচ্চাদের জিনিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, বন্ড অ্যাঙ্গেল ডান। নেক্সট বন্ড অর্ডার। এটাও খুব সোজা জিনিস, বন্ড অর্ডার মানে হচ্ছে নাম্বার অফ বন্ডস, শুধু মনে রাখবে বন্ড অর্ডার মানে নাম্বার অফ বন্ডস, হ্যাঁ, নাম্বার অফ বন্ডস বিটুইন টু অ্যাটমস, দুটো অ্যাটমের মাঝখানে যত নাম্বার অফ বন্ডস থাকবে সেটা হচ্ছে তার বন্ড অর্ডার, ঠিক আছে। ধরো ক্লোরিন Cl2 অ্যাটম আছে, তো Cl এর মাঝখানে একটা বন্ড আছে, তো বন্ড অর্ডার হয়ে যাবে 1। ধরো অক্সিজেন ডবল বন্ড থাকে, তো বন্ড হয়ে যাবে 2। কি বলবো, ধরো নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের ট্রিপল বন্ড থাকে, তাহলে এদের বন্ড হয়ে যাবে 3। এবার যদি পলিঅ্যাটমিক মলিকিউল হয় কোনো সমস্যা নেই,
এখানে এর একটা বন্ড অর্ডার, এর একটা বন্ড অর্ডার, দুটোরই বন্ড অর্ডার একটা একটা বন্ড, তাই দুটোরই বন্ড অর্ডার 1। ঠিক আছে, কোনো সমস্যা? আচ্ছা, তারপর ধরো তুমি H2SO বোন একটু বড় সরো দিই, তাহলে দুটো উপরে দুটো নিচে, একটা এখানে একটা ওইচ, একটা এখানে একটা ওইচ। ঠিক আছে, H2SO স্ট্রাকচার। তাহলে এইটার বন্ড অর্ডার 2, এইটার বন্ড অর্ডার 2, এটার বন্ড অর্ডার 1, এটার বন্ড অর্ডার 1, এটার 1, এটার 1, এরকম করে করে তোমার নিজেদের নিজেদের মতন করে নেবে বন্ড অর্ডার। এটাই হয়, এর থেকে বেশি আর কিছু নেই বন্ড অর্ডার। আচ্ছা, এবার এই বন্ড অর্ডার বলতে যে এবার বন্ড অর্ডারের সাথে সবার সম্পর্ক জুড়বো, বন্ড লেন্থের সম্পর্ক দেখবো, বন্ড এনথালপি সম্পর্ক দেখবো, বন্ড অ্যাঙ্গেলের সম্পর্ক দেখবো বন্ড অর্ডারের সাথে। ঠিক আছে, চলো। if the bond order is increasing, একটা সিচুয়েশন বলছি যেখানে বন্ড অর্ডার আবার ইনক্রিজ করছে, মানে প্রথমে সিঙ্গেল বন্ড, তারপর ডবল বন্ড, তারপর ট্রিপল বন্ড, আলটিমেটলি তোমাকে কথাটা বলছি। ঠিক আছে, বন্ড অর্ডার আমার ইনক্রিজ করছে, তাহলে যখন সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, এখানে বন্ড অর্ডার 1, এখানে 2, এখানে 3, এখানে 1, এখানে 2, এখানে 3 বন্ড অর্ডার। ঠিক, কিছু না ব্যাপার। এবার এদের সাথে আমি বন্ড লেন্থটা দেখবো। তোমাকে কি বলেছিলাম যে সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ আমার কম হয় না বেশি হয়? এখানে বন্ড লেন্থ বেশি হবে, এখানে বন্ড লেন্থ কম হবে, এখানে বন্ড লেন্থ আরো কম হবে। তাহলে উইথ আচ্ছা এখানে উইথ লিখি, উইথ দ্য বন্ড অর্ডার, উইথ ইনক্রিজিং অফ দ্য বন্ড অর্ডার লিখলে ভালো হতো। উইথ দ্য বন্ড অর্ডার ইনক্রিজিং, if the bond order is increasing, then bond length increase করবে কি ডিক্রিজ করবে? will decreasing। বন্ড লেন্থ ডিক্রিজিং করবে। বন্ড এনথালপি, বন্ড এনথালপি যদি বন্ড অর্ডার ইনক্রিজ করে, মানে বন্ড সিঙ্গেল, ডবল, ট্রিপল, মানে এটাকে ভাঙতে কম এনার্জি লাগবে, এটাকে ভাঙতে বেশি এনার্জি লাগবে, এটাকে ভাঙতে আরো বেশি এনার্জি লাগবে, তার মানে বন্ড এনথালপি ইনক্রিজ করবে। বন্ড এনথালপি উইল ইনক্রিজ, এখানে ইনক্রিজিং না লিখে ইনক্রিজ লিখি, না গ্রামাটিক্যাল মিস্টেক প্রচুর হচ্ছে আমার। ঠিক আছে, আচ্ছা এবার বন্ড অ্যাঙ্গেলের কথা। আচ্ছা, এখানে বন্ড অ্যাঙ্গেলে সেরকম কিছু কথা বলা যায় না, বন্ড অ্যাঙ্গেলের কথা বলা যাবে না এখানে। বন্ড অ্যাঙ্গেল কি করে বলবো? এক কাজ করো, বন্ড স্টেবিলিটি বলে দিই। সিঙ্গেল বন্ড বেশি স্টেবল, ডবল বন্ড বেশি স্টেবল, না ট্রিপল বন্ড বেশি স্টেবল? যার এনথালপি বেশি সেই বেশি স্টেবল, তো অবশ্যই স্টেবিলিটি ইনক্রিজিং is increasing। ডান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে বন্ড অর্ডারও তোমাদের ডান। বাকি থাকে দুটো, এই দুটো অনেকটা। ওকে, এবারে হয়ে যাবে রেজোনেন্স স্ট্রাকচার। আচ্ছা, আমি তখন তোমাকে লুইস স্ট্রাকচার পড়াতে গিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে CO3-2 অ্যাটমেতে, সরি মলিকিউলেতে, যখন আমি রেজোনেন্স স্ট্রাকচারটা এঁকেছিলাম তখন বলেছিলাম এখানে একটা রেজোনেন্স টাইপের জিনিস আছে। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি কি ব্যাপার স্যাপার হয়। আমরা আরেকবার আঁকি CO3-2 মলিকিউলার স্ট্রাকচার। তাহলে লুইস স্ট্রাকচার আবার করে নি। তুমি বলো, প্রথমে আমি কি বলেছিলাম যে কটা টোটাল ইলেকট্রন আছে দেখতে হবে। কার্বনের 4টে, অক্সিজেনের 6টা করে, 3টে, মানে 3, 6, 18, আর দুটো এক্সট্রা ইলেকট্রন, তার মানে দুটো, তাহলে 24 ইলেকট্রন আছে, তাই তো? হলো, কোনো সমস্যা নেই। স্কেলিটন টেকে দাও। CO3 আছে, তাহলে 3 এরকম করবে। ঠিক, কোনো সমস্যা নেই। আচ্ছা, 24টা, তা 1, 2, 3, 4, 5, 6, 6টা মাইনাস চলে গেল, তাহলে বাকি রইল কত? 18টা। 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। কার কমপ্লিট হয় না? এই তিনটার কমপ্লিট, কিন্তু কার্বনের কমপ্লিট হয় না, একজনকে শেয়ার করতে হবে। চলো, হয়ে গেল কাজ শেষ, সবার কমপ্লিট। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি রকম দাঁড়ালো? এটা 2 - এটা স্ট্রাকচার।
এবার তুমি আমাকে বলো সবসময় এই অক্সিজেনটাই কেন দেবে, এই অক্সিজেনটা দিতে হবে, এই অক্সিজেনকেও দিতে হবে। তার মানে আমি এখানে মাল্টিপল স্ট্রাকচার করতে পারি। যেমন কার্বন প্রথমে ধরো এই অক্সিজেনটা নিজের বন্ডিংটা শেয়ার করেছিল, এই অক্সিজেন দুটো করেনি। বা এটাও হতে পারে যে এইটা করেছিল বাকি দুটো করেনি। বা এটাও হতে পারে এই অক্সিজেনটা করেছিল বাকি এই দিকের দুটো করেনি। তিনটে স্ট্রাকচারই পসিবল, কোনো সমস্যা নেই। এবার এই তিনটে স্ট্রাকচারকে যদি আমি ভালো করে দেখি, তাহলে একটা জিনিস খুব ভালো বুঝতে পারছি, এই যে ডবল বন্ড আছে একবার এখানেও আসছে একবার এখানেও আসছে, তাই এই তিনটে স্ট্রাকচারকে দেখে আমি যদি একটা হাইব্রিড মডেল এদের বানাতে চাই, একটা হাইব্রিড মডেল, তাহলে সেই হাইব্রিড মডেলটাকে দেখতে কেমন লাগতে পারে। তাহলে এই তিনটে স্ট্রাকচার থেকে আমি একটা হাইব্রিড মডেল আঁকার চেষ্টা করি। কি হাইব্রিড মডেলটা হচ্ছে, তিনটে তো অক্সিজেন আছে কার্বনের সাথে, ঠিক, এই লোন পেয়ারটা প্রথমে এইখানে থাকছে, আবার এইখানেও থাকছে, আবার এখানেও থাকছে। দিস ইজ দ্য হাইব্রিড মডেল অফ দিস ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এই যে এই স্ট্রাকচার গুলো দে আর কল দ্য ক্যানোনিক্যাল স্ট্রাকচার। ওকে, দে আর কল দি ক্যানোনিক্যাল স্ট্রাকচারস। এরা হচ্ছে দ্য পসিবিলিটিস। কি কি পসিবল ওয়েজ আছে যে CO3 2 মাইনাস এই যে মলিকিউলটা এক্সিস্ট করতে পারে। দিস আর দ্য পসিবিলিটিস, দিস আর দ্য ক্যানোনিক্যাল স্ট্রাকচার। দ্য নাম্বার অফ পসিবিলিটিস, দিস নাম্বার অফ ক্যানোনিক্যাল স্ট্রাকচার। একটা জিনিস সবসময় মনে রাখবে, as the number of canonical structure increases, the stability of the molecule also increases. মানে আমি একটা মলিকিউলে যত বেশি রকম ক্যানোনিক্যাল স্ট্রাকচার রাখতে পারবো, তুমি যদি একটা ভালো করে জিনিস লক্ষ্য করো, এখানে তো তিনটেই বন্ড আছে, তো তিনটে বন্ডে আমি একবার করে ডবল বন্ড রাখতে পারি, তার থেকে বেশি তো রাখতে পারবো না। তার আবার যদি এখানে রাখতে যাই তাহলে তো স্ট্রাকচারটা সেম হয়ে গেল। আমার আলাদা আলাদা জায়গায় রেখে যতগুলো স্ট্রাকচার পসিবল যদি করতে পারি, যার যত বেশি স্ট্রাকচার এরকম করে যত বেশি ক্যানোনিক্যাল স্ট্রাকচার হবে তার স্টেবিলিটি তত বেশি। বোঝা গেল? এখানে তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার আছে, স্টেবিলিটি যেমন হবে যখন কম্পেয়ার করবো তখন দেখবো। এই তিনটের ক্যানোনিক্যাল স্ট্রাকচারের এইটা একটা হাইব্রিড স্ট্রাকচার। দিস কল্ড রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার এইগুলো হচ্ছে আমাদের অ্যাজাম্পশনস। এটা আমরা ভেবে রাখি যে এরকম হয়তো হতে পারে। দিস আর প্র্যাকটিক্যালি অর ন্যাচারালি ডাজ নট এক্সিস্ট ইন নেচার। এরকম কোনো ধরনের স্ট্রাকচার এক্সিস্ট করে না, নো এক্সিস্টেন্স। এইগুলো আমাদের মনের মধ্যে থিঙ্কিং যে এরকম স্ট্রাকচার হতে পারে। দিস হ্যাজ নো এক্সিস্টেন্সেস, দিস স্ট্রাকচার এক্সিস্ট প্র্যাকটিক্যালি। আর এইখানে এনার্জি সব থেকে বেশি, এই যে ক্যানোনিক্যাল স্ট্রাকচার এর এনার্জি সব থেকে লেস হয়, মানে এর এনার্জি সব থেকে লেস এনার্জি হয়। আর তোমরা জানো যার এনার্জি লেস হয় সেটাই সব থেকে বেশি স্টেবল হয়। তাই জন্য এই রকম ধরনের স্ট্রাকচারই আমরা এক্সপেরিমেন্টালি পেয়ে থাকি। এবার এই স্ট্রাকচারটাকে আমরা এইভাবে অ্যাজিউম করতে পারি যে এরকম করে আসছে। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এটা হলো। আমরা যদি আর একটা অ্যাটম নিই, ধরো O3। O3 আমরা কি রকম জানি? O3 আমরা জানি এরকম থাকে আর এরকম থাকে, 1 2 3 4 5 6, এখানে ডবল বন্ড 1 2 3 4, এটা O3 হয়। তাহলে এর একটা স্ট্রাকচারটাই হতে পারে, আর একটা স্ট্রাকচার কি হতে পারে, এখানে ডবল বন্ড ছিল তাহলে এখানে ডবল বন্ড হয়ে গেল, তাহলে এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4, আর এখানে আরেকটা দুটো, তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে দুটো। তাহলে দেখো এই দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এদের দুজনের হাইব্রিড স্ট্রাকচার, রেজোনেন্স স্ট্রাকচার কি হবে? তাহলে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, তাহলে এই হলো ওদের hybrid structure. This is the hybrid structure of O3. This is the hybrid structure of O3, যেটা আমরা প্র্যাকটিক্যালি এক্সিস্টেন্সে পেয়ে থাকি। মানে বলতে চাই যে এই যে ডবল বন্ডটা, এই ডবল বন্ডের ক্লাউডটা পুরো এই জায়গাতে থাকে, এই যে ডবল বন্ডের ক্লাউডটা পুরো জায়গাগুলোতে ডবল বন্ডের ক্লাউড থাকছে। দিস ইজ আ রেজোনেন্স স্ট্রাকচার। মানে একটা ডবল বন্ড কত জায়গায় আলাদা আলাদা ভাবে এক্সিস্ট করতে পারে সেটাকে আমরা বলি রেজোনেন্স। ঠিক আছে, মানে পরপর একইভাবে স্টেবিলিটি প্রদান করে।
যেটা বললাম মনে রাখবে, যার যত বেশি ক্যানোনিক্যাল স্ট্রাকচার, যেমন এর দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এর তিনটে, যদি আমি এর দুজনের মধ্যে স্টেবিলিটি বলি অবশ্যই এর বেশি, এর তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার, দুটো ক্যানোনিক্যাল স্ট্রাকচার, সোজা কথা, স্টেবিলিটি কম, এর স্টেবিলিটি বেশি। যার যত বেশি ক্যানোনিক্যাল স্ট্রাকচার তার স্টেবিলিটি তত বেশি। গেল? ওকে, রেজোনেন্স স্ট্রাকচার ডান। নেক্সট টপিক আমাদের বন্ড পোলারিটি। ওকে, বন্ড পোলারিটি। এই যে পোলারিটি, পোলারিটি মানে কি? ঠিক আছে, মানে আমরা সবসময় বলি যে যদি আমাদের কোভ্যালেন্ট বন্ড হয় তাহলে আমাদের ইলেকট্রনের শেয়ারিং এ হয়, যদি আমাদের আয়নিক বন্ড হয় তাহলে ইলেকট্রনের ট্রান্সফারে হয়। কি বললাম? কোভ্যালেন্ট হলে ইলেকট্রন শেয়ারিং হবে, আর আয়নিক হলে তোমার ট্রান্সফার অফ ইলেকট্রন হবে। চলো এইটাকেই দেখে আমরা মোটামুটি কিভাবে এই পোলারিটিটাকে ডিটারমাইন করব সেটা একটু দেখে নিই। কোনটাকে বলবো পোলার, কোনটাকে বলবো নন পোলার, কথাটা হচ্ছে এইটুকু। নেক্সট যখন ফ্রেজান্স রুল বলবো তখন পোলারিটিটাকে আরো ভালো করে, পোলারাইজেশন, পোলারাইজিং পাওয়ার, এগুলো সব আস্তে আস্তে ডিসকাস করবো। এখন তোমাদের অত কিছু জানার দরকার নেই, এখন এইটুকুতে এটাই। নেক্সট ভিডিও যখন আসবে তখন তোমাদের ওইসব পড়াবো, ঠিক? তাহলে আমাদের বন্ড দুই ভাবে, একটা হচ্ছে শেয়ারিং অফ ইলেকট্রন, আর একটা হচ্ছে ট্রান্সফার অফ ইলেকট্রন। এই যে শেয়ারিং অফ ইলেকট্রন, এটাকে আমরা বলছি কোভ্যালেন্ট বন্ড। এইখানেই যত ঝামেলাটা চলে আসবে। কোভ্যালেন্টের মধ্যে দু ধরনের বন্ড পাওয়া যায়। আমরা বলে থাকি কোনো বন্ডই পুরোপুরি কোভ্যালেন্ট হয় না, কোনো বন্ডই পুরোপুরি আয়নিক হয় না। আয়নিক বন্ডের মধ্যে কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে, কিছু কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কিছু আয়নিক ক্যারেক্টার থাকে। তেমনি কোভ্যালেন্ট বন্ডের দু টাইপের জিনিস আছে, একটা হয়ে যাবে পোলার কোভ্যালেন্ট বন্ড, আর একটা হয়ে যাবে নন পোলার কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, এবার যেটা আমি আসলাম পোলারিটি। এই যে পোলারিটিটাকে আমরা ডিফাইন করব ডাইপোল মোমেন্ট দিয়ে। যদি কোনো জিনিস পোলার হয়, আমি একটা জিনিস বলে রাখছি সেটা একটু মনে রাখবে, যদি কোনো জিনিস পোলার মলিকিউল হয়, পোলার মলিকিউল যদি হয়, তার মানে সেটার ডাইপোল মোমেন্ট কি পরে আসছি, তার ডাইপোল মোমেন্ট পোলার যদি হয় তাহলে ডাইপোল মোমেন্ট জিরো হবে কি নন জিরো হবে? বলো, পোলার আর নন পোলার, যদি পোলার হয় ডাইপোল মোমেন্ট জিরো কি নন জিরো? যদি পোলার হয় ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু জিরো, আর যদি ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে আমাদের নন পোলার। ঠিক আছে, আচ্ছা এবারে ডাইপোল মোমেন্টটা কি? ডাইপোল মোমেন্ট একটা মেজার যেটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করি, আর এটা ভেক্টর কোয়ান্টিটি, তাই জন্য তো আমরা অ্যারো লাগাই একটা। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু যেই চার্জ হয়, যে একটা অ্যাটমে যে চার্জটা হয়, দ্য চার্জ অফ অ্যান অ্যাটম। ঠিক আছে, একটা অ্যাটমে যে চার্জটা হয়, ধরো চার্জ আছে একটা মলিকিউলে, চার্জ যেটাকে আমরা বড় কিউ ছোট কিউ দুটো দিয়ে ডিনোট করতে পারি, আর এটা তোমার কুলম ইউনিট। ঠিক আছে, চার্জ ইনটু তার যে ডিস্টেন্স অফ সেপারেশন থাকে, মানে আলটিমেটলি যে রেডিয়াসটাই থাকে না, ডিস্টেন্স অফ সেপারেশন বডি, আমরা ডিস্টেন্স অফ সেপারেশন, তাদের দুজনের মধ্যে সেপারেটিং ডিস্টেন্সটা কতটা, যেটা আমরা অবশ্যই আর দিয়ে ডিনোট করব বা ডি দিয়ে ডিনোট করব, এখানে সেটা হয়ে যাবে আমাদের মিটারে। ঠিক আছে, আর ডাইপোল মোমেন্ট মিউর ইউনিট হচ্ছে ডিবাই। ঠিক আছে, ওকে হয়ে গেল। তাহলে চার্জ ইনটু ডিসটেন্স অফ সেপারেশন, মানে ডিসটেন্স অফ সেপারেশন যার বেশি হবে ডাইপোল মোমেন্ট তার বেশি হবে, চার্জ যার বেশি হবে ডাইপোল মোমেন্ট বেশি হবে, ইনটু মাল্টিপ্লাই করলে ডাইপোল মোমেন্ট এমনি বেশি হবে। চলো এবার ডাইপোল মোমেন্ট কেমন করে ফাইন্ড করে
আমি ক্লাস 10 যাতে যাতে ক্লাস করেছি এটা তাদেরকে তখনই শিখিয়ে দিয়েছিলাম, বাট চলো তোমাদের 11 ক্লাসে আছে তো 11ই শেখাবো তোমাদেরকে, কোনো সমস্যা নেই। ওকে, প্রথমেই শুরু করি H2O। আমি বারবার বলছি তোমাকে কিন্তু লুইস ডট স্ট্রাকচার আঁকতে হবে, না আবার নেক্সট যখন বেসপা থিওরি পড়াবো তখনও তোমরা হাঁ করে বসে থাকবে, কিছু দরকার নেই, ঠিক আছে? লুইস ডট স্ট্রাকচারটা মাস্ট। ধরো আমি H2, তোমরা ছোটবেলা থেকে শুনেছো জল খুব পোলার, জল পোলার, ওয়াটার ইজ আ পোলার কম্পাউন্ড, ওয়াটার ইজ আ পোলার কম্পাউন্ড, দেখো কি ওরা পোলার হচ্ছে, চলো দেখি। তো আমি কি বলেছি তোমাদেরকে আঁকতে শিখতে হবে। তো অক্সিজেন মাঝখানে, দুদিকে দুটো হাইড্রোজেন, এখানে একটা লোন পেয়ার থাকছে, অ্যাকচুয়ালি কটা লোন পেয়ার থাকছে? 1 2 3 4 5 6 7 8, দুটো লোন পেয়ার থাকছে। আচ্ছা, এবার তোমাদেরকে এখানে অ্যারো সিস্টেম করতে হবে। অ্যারো সিস্টেম মানে এইটা কোনটা বেশি, অ্যারোটা সবসময় ইলেকট্রো নেগেটিভের দিকে অ্যারোটা থাকবে, অ্যারোটা সবসময় ইলেকট্রো নেগেটিভ এলিমেন্টের দিকে থাকবে। এবার বলো, প্রথমে আমি এই বন্ডটার কথা বলছি, এখানে এইটা বেশি ইলেকট্রো নেগেটিভ না হাইড্রোজেন বেশি ইলেকট্রো নেগেটিভ? অবশ্যই অক্সিজেন বেশি ইলেকট্রো নেগেটিভ। তো চলো আমি অ্যারোটা এই দিকে দিলাম, হলো? সেম এখানেও ইলেকট্রো নেগেটিভ, এইটা অ্যারোটা আমি এই দিকে দিলাম। এখানে আছে লোন পেয়ার, লোন পেয়ার তো এমনি ইলেকট্রো নেগেটিভ, এটা কোনখানে? উপর দিকে আছে, তো লোন পেয়ার উপর দিকে, তো অ্যারোটা আমি এই দিকে দিলাম, এই লোন পেয়ারের জন্য অ্যারোটা আমি এই দিকে দিলাম। তাহলে নেট ডাইপোল মোমেন্ট কোনটা? এইটা যাচ্ছে এই দিকে, এইটাও যাচ্ছে এই দিকে, এই দুটো উপরের দিকে যাচ্ছে, তো নেট নেট ডাইপোল মোমেন্ট আমরা যেটা পাচ্ছি সেটা টুয়ার্ডস আপওয়ার্ডস এর দিকে পাচ্ছি। এবার দেখো, যদি আপওয়ার্ডস এর দিকে হয় তাহলে ডাইপোল মোমেন্ট জিরো তো নয়। যদি ডাইপোল মোমেন্ট দেখতে পাচ্ছ, এখানে ডাইপোল মোমেন্ট আছে মানে আপওয়ার্ডস এর দিকে আমি দেখতে পাচ্ছি, তাহলে ডাইপোল মোমেন্ট ইজ নট জিরো, ইটস নট ইকুয়াল টু জিরো। ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু জিরো, যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হয়ে যায়? পোলার। কত কত ডাইপোল মোমেন্ট সেটা আমার কথা নয়, আমি এখনো পোলার নন পোলার বার করা শেখাচ্ছি, পোলার নন পোলার বার করা শেখাচ্ছি, ঠিক আছে? এটা হলো। চলো আর একটা দেখি, CO2 এরকম থাকে, কোনো কার্বনে কোনো তোমার লোন পেয়ার প্রেজেন্ট নেই তো ছেড়ে দাও। অক্সিজেন, কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ না অক্সিজেন? অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বনের থেকে এই দিকে যাচ্ছে, কার্বনের থেকে এই দিকে যাচ্ছে। আসলে এই অ্যারোগুলো কি তোমরা একবার ভাবার চেষ্টা করছো? এই যে অ্যারোগুলো কি? অ্যারোগুলো অ্যাকচুয়ালি মানে ডাইপোল মোমেন্ট। তুমি যদি বলো ডাইপোল মোমেন্ট জিনিসটা কি, ধরো একটা ইলেকট্রন নেগেটিভ আছে এলিমেন্ট আর একটা ইলেকট্রন পজিটিভ এলিমেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধরো দুটো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মধ্যে তোমার বন্ডিং হয়েছে। এবার ধরো এইটার মাঝখানে প্রচুর ইলেকট্রোনেগেটিভ আছে, এইটা খুব একটা বেশি ইলেকট্রোনেগেটিভ নাই। ধরো এটা লেস ইলেকট্রোনেগেটিভ, এটা খুব বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে যে ইলেকট্রোনেগেটিভ হবে তার টেন্ডেন্সি কি হবে? মানে ধরো আমি একজন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তুমি আর একজন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আমাদের দুজনের মধ্যে বন্ডিং হয়েছে। এবার বন্ডিং যখন হয়েছে, আমাদের যখন চাওয়া পাওয়াটা সিমিলার, তখন আমাদের মধ্যে হিংসা হবে তো? কারণ একে তো আমি তুমি ইলেকট্রন শেয়ার করেছি, তাই তো? আমি তুমি ইলেকট্রন শেয়ার করেছি, প্লাস আমাদের দুজনের ইলেকট্রন পাওয়ার প্রতি একটা বিরাট বড় লোভ আছে। তা আমরা যখন ইলেকট্রন শেয়ার করেছি, আমরা কি চাইবো? যে যা হোক করে ইলেকট্রনটা আমার কাছে বেশি থাকুক। এবার এই যে ইলেকট্রনটা কার কাছে বেশি থাকবে এটা ডিপেন্ড করবে কার উপর? কে বেশি শক্তিশালী। যদি আমি বেশি শক্তিশালী হয়, তোমার ইলেকট্রন যে ক্লাউডটা আছে সেটা আমি আমার দিকে টানার চেষ্টা করবো, আর যদি তুমি বেশি শক্তিশালী হও তাহলে আমার ইলেকট্রন ক্লাউডটা তুমি বেশি টানবে। মানে কথার কথা হচ্ছে, ধরো যদি আমি বলি F আর যদি Cl হয়, ধরো FCl এর মধ্যে বন্ডিং হয়েছে, এখন F বেশি ইলেকট্রোনেগেটিভ আর C বেশি ইলেকট্রোনেগেটিভ, অবশ্যই F বেশি ইলেকট্রোনেগেটিভ। ধরো ক্লোরিনের ইলেকট্রন ক্লাউড এরকম আছে, ফ্লোরিনের ইলেকট্রন ক্লাউড এরকম আছে, এখন বেশি ইলেকট্রন ফ্লোরিন। আমি যখন অ্যারোটা এইভাবে দিচ্ছি তার মানে এইটাই দাঁড়ায় যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রো নেগেটিভের যে ক্লাউডটা সেটা ফ্লোরিন ম্যাক্সিমামটা নিজের কাছে টেনে নিচ্ছে। দেখো দুটো ইমেজ কি ভালো করে বুঝতে পারছো? এরকম ছিল যখন আমি অ্যারোটা দিলাম মানে কি এর ইলেকট্রন ক্লাউডটা ফ্লোরিন টেনে নিচ্ছে, এখন ফ্লোরিনের কাছে এতটা ইলেকট্রন ক্লাউড ফ্লোরিনকে একটুখানি দিয়ে রেখেছে। তার উপর তুমি যদি বলো এই এটা তো ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট, একে কিছু দেবেই না, অক্সিজেন পুরো ক্লাউডটা নিজের কাছে রাখবে। মানে তাই জন্য দিস অ্যারো ইজ ডিনোটেড দ্য ইলেকট্রন ক্লাউড মুভমেন্ট, দ্য মুভমেন্ট অফ দ্য ইলেকট্রন ক্লাউড ডিনোটেড বাই দিস অ্যারো। এই অ্যারোটাই ডিটারমাইন করছে ইলেকট্রন ক্লাউডের মুভমেন্ট কোন দিকে। তো এইখানে যখন ইলেকট্রন ক্লাউডের মুভমেন্টটা কোন দিকে ছিল? অক্সিজেন দিকে ছিল। এখানে হাইড্রোজেনের মুভমেন্টটা কোন দিকে থাকবে? ইলেকট্রন ক্লাউডে অক্সিজেন থাকে।
এখন এখানে দুদিকে দুটো অক্সিজেন আছে কার্বনে, তা কার্বনের দুটো ইলেকট্রন ক্লাউডটা এই অক্সিজেন কিছুটা নিয়ে পালাবে আর এই অক্সিজেন কিছুটা নিয়ে পালাবে, কার্বনের কাছে কিছু সেরকম পেয়ার বাঁচবে না। আলটিমেটলি কথা হচ্ছে দুদিকে দুটো টানবে। এবার দুদিকে সেম এলিমেন্ট আছে, দুদিকে সেম কম্পাউন্ড আছে, তা দুজনের টানটা সেম হবে। তো দুজনের টানটা যদি সেম হয় নেট নেট ডাইপোল মোমেন্ট কি হয়, জিরো হয়ে যাবে। তো দুদিকে সেম ভাবে টানছে, তো ডাইপোল মোমেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে হয়ে যাবে বাবা এটা নন পোলার। তাহলে CO2 ইজ আ নন পোলার হয়ে গেল। বোঝা গেল? এইভাবে তোমরা ডিটারমাইন করবে কোনটা পোলার কোনটা পোলার নয়। এবার আমি দেবো একটা এক্সাম্পল দিয়ে আজকের ভিডিওটা তোমাদের হয়ে যাবে শেষ, ঠিক? NH3 আর NF3, NH3 আর NF3, NH3 এর ডাইপোল মোমেন্ট হচ্ছে তোমার 4.90 into 10 to the power -30 কুলম মিটার, আর এর ডাইপোল মোমেন্ট হচ্ছে তোমার 0.8 into 10 to the power -30 কুলম মিটার। কেন কেন? NH3 NF3 দেখো দেখতে তো একই টাইপের লাগছে, দেখতে একই টাইপের লাগছে। চলো দেখি ডাইপোল মোমেন্ট। এখানে ডাইপোল মোমেন্ট একটা প্রেজেন্ট আছে, এটা একটা পোলার, সরি ডাইপোল মোমেন্ট এখানে আছে, ঠিক আছে? এটা আমার নন পোলার, এখানে ডাইপোল মোমেন্ট সেরকম না, এটা আমার পোলার টাইপের চলে আসছে। মানে এখানে ডাইপোল মোমেন্ট সেরকম পাচ্ছি না, এখানে ডাইপোল মোমেন্ট অনেকটা আছে। কেন? চলো দেখি। এখানে হাইড্রোজেন আছে, কোনটা বেশি? কোনটা বেশি আমার? নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ না হাইড্রোজেন? হাইড্রোজেন অবশ্যই, সরি কম ইলেকট্রোনেগেটিভ, তার নাইট্রোজেন টানবে। চলো এই হাইড্রোজেনটা এইদিকে টেনে দিল, এই হাইড্রোজেনের এইদিকে টেনে দিল, এইটার এইদিকে টানিয়ে দিল। তিনজনের যদি এইদিকে এইদিকে এরকম করে টানে তো নেট নেট এ ওইদিকে টানছে, এ ওইদিকে টানছে, এ ওইদিকে টানছে, তার নেট নেট ডাইপোল মোমেন্ট একটা দিকে থাকবে যেটা হচ্ছে আমার টুয়ার্ডস আপওয়ার্ডস। বোঝা গেল? তাও আবার এদিকে কেন আপওয়ার্ডস? এদিকে আবার লোন পেয়ার আছে, লোন পেয়ারও টানছে, ঠিক? এবার এখানে আসছে নাইট্রোজেন আর ফ্লোরিন। এবার বলো নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ না ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ? অবশ্যই আমার ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ। তো নাইট্রোজেনের ক্লাউড এখন ফ্লোরিন টেনে নিচ্ছে বাবা, এইখানেই গন্ডগোল। চলো তিনটে ফ্লোরিন নিচের দিকে টেনে নিয়েছে, এর এটা লোন পেয়ার, লোন পেয়ার তো যেমন কাজ উপরই টানবে। এবার দেখো এই তিনটে নিচের দিকে টানছে, তিনটে নিচের দিকে টানছে, তো নেট নেট ডাইপোল আমার নিচের দিকে হচ্ছে এই তিনটে ফ্লোরিনের জন্য। এই লোন পেয়ারটা উপর দিকে টানছে, তো নেট নেট ডাইপোল মোমেন্ট উপর দিকে হচ্ছে। তো মোটামুটি জিরোর দিকেই চলে আসছে ডাইপোল মোমেন্টটা, তাই জন্য ওর মিউর ভ্যালু এতটা কম। এখানে একটা একটা সিঙ্গেল ডাইরেকশনে ডাইপোল মোমেন্ট আছে, তাই জন্য এখানে মিউর বেশি, এত বেশি। ঠিক আছে, বোঝাতে পারলাম যে NF এইচ এর থেকে NF দুটোর আমার স্ট্রাকচার সেম হলো, ডাইপোল মোমেন্টের মধ্যে একদম আকাশ পাতাল তফাৎ। বোঝা গেল? তাহলে তোমাদের বন্ড পোলারিটিটার উপরে একটু জোর দিতে হবে, কারণ এইটাই তোমাদের অনেক কিছু ডিটারমাইন করবে। ইভেন অনেক যত তোমরা হায়ার স্টাডি যাবে এইসব জিনিস এত কাজে লাগবে তোমরা ভাবতেও পারবে না, ঠিক আছে? তো আমি যতটা পারলাম চেষ্টা করলাম, তোমাদের দায়িত্ব হবে তোমরা যতটা পারবে চেষ্টা করে নিজেদের মতো নিজেরা পড়বে, ঠিক আছে? আমাদের বন্ড প্যারামিটারস এর ভিডিও এখানে শেষ হলো। তোমরা দিকে যতগুলো টপিক পড়ানো হয়েছে তোমাদেরকে ভালো করে পড়বে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য একটা টপিকে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, থ্যাংক ইউ।